Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. শিক্ষার্থী বন্ধু, জেনারেল ইংলিশ এমসিকিউ সিরিজের আজকে এটি 6th ক্লাস। আজকে আমরা কোশ্চেন নাম্বার 51 টু 60 এই মোট 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, রাইট? আর যেমনটা তোমরা জানো, এই সিরিজের প্রতিটি ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের 10টি মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করি, আর এই 10টি প্রশ্নের মাধ্যমে আমরা 10টি ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে জানতে পারি। তাহলে চলো আমরা আজকের মূল আলোচনাটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 51। I want to know dash options. What is your name? Your name what is? What your name is? Your name is what? ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদের একটা সিম্পল কনসেপ্ট মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে কোনো বাক্যের প্রথমে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ কোনো বাক্যের প্রথম অংশ বা প্রথম ক্লজটি যদি অ্যাসার্টিভ হয়, তাহলে ওই বাক্যের পরের অংশটি বা পরের ক্লজগুলি কোনো মতেই প্রশ্নমূলক হবে না। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, কোনো বাক্যের প্রথম অংশ বা প্রথম ক্লজটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে ওই বাক্যের পরবর্তী ক্লজগুলি বা পরবর্তী অংশ কোনো মতেই প্রশ্নমূলক হবে না, ওটিকে অ্যাসার্টিভের গঠনে লিখতে হবে। অর্থাৎ WH ওয়ার্ডের পরে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স, এবং শেষে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। একে ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ বলা হয়। তাহলে প্রশ্নটি লক্ষ্য করো, আই ওয়ান্ট টু নো ড্যাশ। আই ওয়ান্ট টু নো মানে আমি জানতে চাই, অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? তাহলে আমরা কি জানতে পারলাম যে কোনো বাক্যের প্রথম অংশ অ্যাসার্টিভ হলে তারপরে অংশটি অবশ্যই অ্যাসার্টিভ হবে, তাই কি না? তাহলে লক্ষ্য করো, হোয়াট ইজ ইয়োর নেম প্রশ্নমূলক হবে না, ইয়োর নেম হোয়াট ইজ এটাও হবে না, রাইট? আচ্ছা, ইয়োর নেম ইজ হোয়াট এটাও হবে না। তাহলে বেঁচে গিয়ে থাকলো হোয়াট ইয়োর নেম ইজ। লক্ষ্য করো এখানে হোয়াট WH ওয়ার্ড, তারপরে ইয়োর নেম সাবজেক্ট, আর তারপরে ইজ ভার্ব, এবং শেষে লক্ষ্য করো ফুল স্টপ আছে। সো ইট ইজ দ্য অ্যান্সার। তাহলে সঠিক বাক্যটি হতো আই ওয়ান্টেড টু নো হোয়াট ইয়োর নেম ইজ। বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম যে কোনো বাক্যের প্রথম ক্লোজ বা প্রথম অংশটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে তার পরের অংশটি প্রশ্নমূলক নয়, অ্যাসার্টিভের গঠনে লিখতে হবে। অর্থাৎ WH ওয়ার্ডের পরে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স, এবং শেষে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। আর একে ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ বলা হয়। ক্লিয়ার? চলো এবার কোশ্চেন নাম্বার 52। জি, উই হ্যাভ বিন ওয়াচিং টিভি ড্যাশ উই হ্যাড ডিনার। অপশনস সিন্স, ফর, অ্যাট, বাই। ভিডিওটিকে আবার পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? আচ্ছা, লক্ষ্য করো প্রশ্নটিতে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাভ বিন। আর আমরা জানি হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস VING এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, রাইট? তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা, আর আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে সময়ের উল্লেখ থাকবে, আর এই সময়ের বর্ণনা দেওয়ার জন্য আমরা জেনারেলি সিন্স আর ফর এ দুটি প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে আমরা যদি সিন্স আর ফর এ দুটি প্রিপোজিশনের ব্যবহার জেনে যাই, তাহলে এই প্রশ্নটির উত্তর খুব সহজেই আমরা করতে পারবো, রাইট? তাহলে চলো বলো কোথায় সিন্স আর কোথায় ফর ব্যবহার করতে হয়। মনে রাখতে হবে কোনো কাজ ঠিক কোন সময় শুরু হয়েছে, যদি কোনো কাজের স্টার্টিং পয়েন্টের বর্ণনা দেওয়া থাকে, শুরু হওয়ার সময়ের বর্ণনা দেওয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে সিন্স ব্যবহার করতে হয়। যেমন আমি সকাল থেকে পড়ছি, কখন শুরু করেছি? সকালবেলা, রাইট? তাহলে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। বোঝা গেল? কিন্তু কোনো কাজ কতক্ষণ ধরে চলছে, যদি কাজের ডিউরেশন স্থিতিকালের বর্ণনা দেওয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে ফর ব্যবহার করতে হয়। যেমন আমি 3 ঘন্টা ধরে পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। মনে থাকবে কি বললাম? আমি আবার রিপিট করছি, কোনো কাজ ঠিক কোন সময় শুরু হয়েছে, অর্থাৎ কোনো কাজের স্টার্টিং পয়েন্টের বর্ণনা দেওয়া থাকলে সিন্স, আর কোনো কাজ ঠিক কতক্ষণ ধরে চলছে, ডিউরেশন স্থিতিকালের বর্ণনা থাকলে ওই ক্ষেত্রে ফর। তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো, উই হ্যাভ বিন ওয়াচিং টিভি ড্যাশ উই হ্যাড ডিনার। অর্থাৎ আমরা ডিনার করার পর থেকে টিভি দেখছি। তাহলে এখানে স্টার্টিং পয়েন্টের বর্ণনা দেওয়া আছে, কোন সময় থেকে টিভি দেখতে শুরু করেছে? ডিনার করার পর থেকে, রাইট? তাহলে এখানে আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। উই হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স উই হ্যাড ডিনার। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, উই হ্যাড ডিনার, এখানে হ্যাড কিন্তু ম্যান ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাড যখন ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন হ্যাড শব্দটির একটি অর্থ হচ্ছে খাওয়া। উই হ্যাড ডিনার, আমরা ডিনার করেছিলাম বা ডিনার খেয়েছিলাম। পয়েন্ট ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে চলো এবার কোশ্চেন নাম্বার 53। মাই ফ্রেন্ড অ্যান্ড আই ড্যাশ লাঞ্চ অ্যান আওয়ার এগো। অপশনস হ্যাভ, হ্যাড, ইটেন, হ্যাভ ইটেন। আবার ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? আচ্ছা, এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে কোনো বাক্যে যদি yesterday, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর yesterday, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইন জুলাই, ইন 2024, অ্যাগো এই ধরনের শব্দ থাকে, তাহলে সেই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, যদি কোনো বাক্যে yesterday, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর yesterday, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইন জুলাই, ইন 2024 বা অ্যাগো এই ধরনের শব্দ থাকে, তাহলে সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো, মাই ফ্রেন্ড অ্যান্ড আই ড্যাশ লাঞ্চ অ্যান আওয়ার অ্যাগো।
এগো আছে। আর আমরা কি জানতে পারলাম? কোনো বাক্যে এগো থাকলে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, যেহেতু আমরা জানতে পারলাম যে এই বাক্যটি পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে হ্যাভ আর হ্যাভ ইটেন এ দুটি বাদ। কারণ আমরা জানি হ্যাভ প্রেজেন্ট পারফেক্টে ব্যবহৃত হয়, রাইট? আচ্ছা, ইটেন এটাও বাদ, কারণ ইটেন ভার্ব 3, ইট, এট, ইটেন, রাইট? আর আমরা কি জানি যে ভার্ব 3 একা কখনো ব্যবহৃত হতে পারে না। তার আগে হয় ভার্ব হ্যাভ থাকবে, আর প্যাসিভ ভয়েস হলে ভার্ব বি থাকবে, রাইট? তাহলে ইটেনও বাদ, তাহলে থাকলো কি এখানে হ্যাড। ইয়েস, তাহলে এখানে হ্যাড অ্যান্সার হবে। আমরা একটু আগেই জানলাম যে হ্যাড ম্যান ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়, আর হ্যাড যদি ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তাহলে তার একটি অর্থ হচ্ছে খাওয়া। তাহলে এখানে হ্যাড হচ্ছে ভার্ব টু, আর ওই জন্য এখানে হ্যাড অ্যান্সার হবে। আচ্ছা, হ্যাড ভার্ব টু কি করে হলো এটা নিয়ে তোমাদের মধ্যে আবার কনফিউশন থাকতে পারে, রাইট? তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো ম্যান ভার্বের 5টি রূপ হয়। আচ্ছা, তাহলে হ্যাড যদি ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তাহলে এরও 5টা রূপ হবে, রাইট? অবশ্যই হবে। তাহলে চলো দেখে নাও যে হ্যাডের 5টি রূপ কি কি। হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, হ্যাজ। এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে হ্যাভের 5টি ফর্ম। তাহলে যেখানে যে অনুসারে প্রয়োজন ওখানে আমরা ওই ভার্বটি ব্যবহার করব। তাহলে যেহেতু আমাদের প্রশ্নের বাক্যটি পাস্ট টেন্সে ছিল, আচ্ছা পাস্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস আদার্স। তাহলে এখানে আমাদেরকে ভার্ব টু ব্যবহার করতে হতো। এবার তোমরাই বলো ভার্ব হ্যাভের ভার্ব টু কোনটা? হ্যাড, রাইট? তাহলে এখানে আমাদেরকে হ্যাড ব্যবহার করতে হবে। ইট ইজ দ্য অ্যান্সার। তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই হ্যাড লাঞ্চ অ্যান আওয়ার এগো। ক্লিয়ার হলো? 100% ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটি ইউজফুল মনে হচ্ছে কিনা। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? চলো এবার কোশ্চেন নাম্বার 54। রান ফাস্ট লেস্ট উই ড্যাশ মিস দ্য ট্রেন। অপশনস শ্যাল, মে, কুড, উড। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে এই লেস্ট সম্পর্কে দুটি জিনিস মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে লেস্ট শব্দটির অর্থ হচ্ছে যাতে না হয় বা এমনটা না হয় যে, এ ধরনের অর্থ প্রকাশ করতে লেস্ট ব্যবহার করতে হয়, রাইট? আচ্ছা, এই লেস্ট সম্পর্কে আমাদের দুটি কনসেপ্ট মনে রাখতে হবে। নাম্বার 1, যে লেস্ট শব্দটির পরে কোনো মোডাস থাকবে না, নচেত যদি কোনো মোডাস থাকে তাহলে অবশ্যই সেটা শুড থাকবে, অর্থাৎ লেস্ট প্লাস শুড হয়। বোঝা গেল? আমি আবার রিপিট করছি যে লেস্ট শব্দটির পরে হয় কোনো মোডালস থাকবে না, অথবা যদি কোনো মোডাস থাকে তাহলে ওখানে শুড থাকবে। অর্থাৎ লেস্ট এদিক দিয়ে ক্লিয়ার কাট যে আমি একমাত্র শুডকেই চিনি, আমার পরে যদি কেউ থাকে তাহলে শুড, আর যদি শুড না থাকে তাহলে আমার পরে কেউ থাকবে না, রাইট? আচ্ছা, দুটি এক্সাম্পল লক্ষ্য করো। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ফেল। কঠোর পরিশ্রম করো যাতে তুমি ফেল না হয়ে যাও। লক্ষ্য করো এখানে লেস্টের পরে কোনো মোডালস নেই, কোনো হেল্পিং ভার্ব নেই। আবার আমরা এটাও বলতে পারি ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, রাইট? লক্ষ্য করে এখানে লিস্টের পরে শুড ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমাদের এক্সট্রা মনে রাখতে হবে, সেটা কি? যে লেস্ট শব্দটি নিজেই নাবাচক অর্থ প্রকাশ করে। ওই যে বললাম যাতে না হয় বা এমনটা না হয় যে, তাহলে না চলে আসলো, অর্থাৎ লেস্ট শব্দটি নাবাচক অর্থ প্রকাশ করে। সেই জন্য লেস্ট শব্দটির পরে আর অন্য কোনো নাবাচক শব্দ ব্যবহার করা যাবে না। কারণ আমাদের মনে রাখতে হবে যে একই বাক্যে বা একটি ক্লজে একের বেশি নাবাচক শব্দ বা নেগেশন ব্যবহার করা যায় না, রাইট? তাহলে আমরা বাক্যটা কি বললাম? রান ফাস্ট লেস্ট উই ড্যাশ মিস দ্য ট্রেন। জোরে দৌড়াও যাতে আমরা ট্রেনটি মিস না করি। তাহলে দেখো, যাতে আমরা ট্রেনটি মিস না করি। তাহলে আমি আরেকবার দ্রুত সামারি করে দিই যে লেস্ট শব্দটির অর্থ হচ্ছে যাতে না হয় বা এমনটা না হয় যে। লেস্ট শব্দটি নিজেই নাবাচক, তাই এরপরে আর অন্য কোনো নাবাচক শব্দ ব্যবহার করা যায় না। লেস্ট শব্দটির পরে যদি কোনো মোডালস থাকে তাহলে সেটা অবশ্যই শুড থাকবে। পয়েন্ট ক্লিয়ার হলো? তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো। রান ফাস্ট লেস্ট উই, তাহলে কি বসবে? অফকোর্স লেস্ট প্লাস শুড আমরা জানতে পারলাম, তাহলে এখানে শুড ব্যবহার করতে হবে। রান ফাস্ট লেস্ট উই শুড মিস দ্য ট্রেন। ক্লিয়ার হলো? 100%। চলো এবার কোশ্চেন নাম্বার 55। আই এম গোয়িং টু কলকাতা, আই এম ড্যাশ বাস নাও। আচ্ছা, আমি কলকাতা যাচ্ছি, এখন আমি বাসে আছি। অপশনস ইন, অ্যাট, অন, বাই। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে। প্রিপোজিশন থেকে এবার প্রশ্ন এসছে, রাইট? ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমাদের মনে রাখতে হবে যদি কোনো যানবাহনের মাধ্যম বোঝায় তাহলে যানবাহনের মাধ্যম বোঝাতে বাই ব্যবহার করতে হয়। যেমন আমি বাসে চড়ে অফিসে যাই, তাহলে আই গো টু অফিস বাই বাস। তাহলে যানবাহনের মাধ্যম বোঝাতে বাই ব্যবহার করতে হয়। কিন্তু আমি যানবাহনে আছি, মানে আমি বাসে আছি, ট্রেনে আছি, ট্যাক্সিতে আছি, এই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমি যেই যানবাহনটির কথা বলছি সেই যানবাহনে চলাফেরা করা, হাঁটাহাঁটি করার জায়গা আছে কিনা। যদি এমন যানবাহন থাকে যেখানে চলাফেরা করা বা হাঁটাহাঁটি করার জায়গা থাকে তাহলে ওই ক্ষেত্রে অন ব্যবহার করতে হয়। আর যদি চলাফেরা করা বা হাঁটাহাঁটি করার জায়গা না থাকে তাহলে ওই ক্ষেত্রে ইন ব্যবহার করতে হয়। বোঝা গেল না? তাহলে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে আমি বাসে আছি, আচ্ছা বাসে হাঁটাহাঁটি করার জায়গা থাকে, রাইট? তাহলে এখানে আমাকে অন ব্যবহার করতে হবে। তাহলে আই এম অন এ বাস, রাইট? কিন্তু আমি ট্যাক্সিতে আছি বা মারুতিতে আছি, ছোট গাড়ি যেখানে আমরা শুধু বসতে পারি, হাঁটাহাঁটি করা বা উঠে দাঁড়ানোর জায়গা থাকে না, তাহলে ওই ক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে। তাহলে আই এম ইন আ ট্যাক্সি। তাহলে ভালো করে লক্ষ্য করো, আই এম অন এ বাস,
কিন্তু আই এম ইন আ ট্যাক্সি। আই এম অন অ্যান এরোপ্লেন, কিন্তু আই এম ইন আ হেলিকপ্টার। রাইট? কারণ এরোপ্লেনে হাঁটাহাঁটি করার জায়গা থাকে, কিন্তু হেলিকপ্টারে হাঁটাহাঁটি করার জায়গা থাকে না। ক্লিয়ার হলো? তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো। আই এম গোয়িং টু কলকাতা, আই এম ড্যাশ বাস নাও। তাহলে কি হবে? অন হবে এখানে, কারণ বাসে হাঁটাহাঁটি করার জায়গা থাকে। বোঝা গেল? ইট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, রাইট? বোঝা যাচ্ছে? এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলিকে আমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। পাজল হওয়ার কোনো দরকার নেই, সিম্পলি আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে থাকতে হবে, আর এই রুলসগুলিকে মনে রাখার চেষ্টা করতে হবে। যতক্ষণ না তীরে তরি লেগেছে, অর্থাৎ যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, যতক্ষণ না কোনো সরকারি চাকরি পেয়েছি, ততক্ষণ আমাদেরকে এগুলো অনুশীলন করে যেতে হবে আর প্র্যাকটিস করে যেতেই হবে। তোমার আশেপাশে অনেক নেগেটিভিটি থাকতে পারে, অনেক নেতিবাচক ঘটনা, অনেক নেতিবাচক কথাবার্তা তুমি শুনতে, কিন্তু তাতে লক্ষ্যভ্রষ্ট হলে হবে না, নিজ লক্ষ্যে স্থির থাকতে হবে। ওই যে কবি বলেছেন, ওয়াকিফ কাহা জমানা হামারি উড়ান সে, वाकिफ कहाँ जमाना हमारी उड़ान से, वो कोई और थे जो हार गए आसमान से। রাইট? তাহলে আমাদেরকে আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। যে যা বলার বলুক, যতক্ষণ না তীরে তরি লেগেছে ততক্ষণ বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। রাইট? চলো এবার কোশ্চেন নাম্বার 56। এবারের কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো। দ্য গার্ল ইজ ওয়ারিং ড্যাশ ড্রেস। অপশনস: লং ব্ল্যাক বিউটিফুল, বিউটিফুল লং ব্ল্যাক, লং বিউটিফুল ব্ল্যাক, ব্ল্যাক লং বিউটিফুল। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো কোনটা উত্তর হবে। লক্ষ্য করো, প্রতিটি অপশনে কিন্তু তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে, লং, ব্ল্যাক আর বিউটিফুল। এই তিনটি শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ, শুধু এদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদেরকে অর্ডার অফ অ্যাডজেক্টিভ জানতে হবে। অর্থাৎ একই বাক্যে যদি বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ থাকে, তাহলে কোন ধরনের অ্যাডজেক্টিভকে কোথায় লিখতে হবে, কাকে আগে কাকে পরে লিখতে হবে, সেই সম্পর্কে আমাদের কনসেপ্ট জানা থাকতে হবে। জানা আছে তোমাদের? জানা নেই? না জানা থাকলে কোনো টেনশন নেই, মাই হু না। রাইট? চলো লক্ষ্য করো অর্ডার অফ অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী বন্ধু, একই বাক্যে যদি বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা তাদেরকে কিভাবে লিখবো, অর্থাৎ কাকে আগে কাকে কার পরে লিখবো, এটাকেই অর্ডার অফ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। রাইট? তাহলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। নাম্বার 1, ডিটারমিনার। অর্থাৎ কোনো বাক্যে যদি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার বা দিস, দ্যাট, দিস, দোজ বা এ অ্যান্ড দ্য এই ধরনের শব্দ থাকে, তাহলে আমরা প্রথমে সেই শব্দগুলিকে লিখবো। দ্যাট ইজ কল্ড ডিটারমিনার। তারপরে হচ্ছে কোয়ান্টিটি। আর যদি পরিমাণ বা সংখ্যা থাকে, তাহলে আমরা তাকে 2 নম্বরে লিখবো। অর্থাৎ 1, 2, 3, মেনি, মাচ, এ ফিউ, লিটল, সেভারাল এই ধরনের শব্দ থাকলে আমরা তাকে দ্বিতীয় পজিশনে লিখবো। পয়েন্ট নাম্বার 3, অপিনিয়ন। অর্থাৎ কারো যদি ব্যক্তিগত মতামত থাকে, যেমন ধরো সুন্দর, বিউটিফুল, টেস্টি, প্রেসাস, হরিবল, প্রেটি, এলিগ্যান্ট, লাভলি এই ধরনের যদি কোনো মতামত বা কোনো শব্দ থাকে, তাহলে তাকে আমরা থার্ড পজিশনে লিখবো। আচ্ছা, এমনটা জরুরি নয় যে প্রত্যেকটা বাক্যে সবগুলোই অ্যাডজেক্টিভ থাকবে। এই অ্যাডজেক্টিভগুলি যেগুলো আমরা দেখছি, এর মধ্যে যে থাকবে ওর পজিশন অনুসারে আমরা তাকে লিখবো। ধরো কোনো বাক্যে ডিটারমিনার নেই, কোয়ান্টিটি আছে, তাহলে আমরা প্রথমে কোয়ান্টিটি লিখবো, অর্থাৎ 1, 2, 3 লিখবো। দেখা হলো কোনো বাক্যে ডিটারমিনারও নেই, কোয়ান্টিটিও নেই, অপিনিয়ন আছে, বিউটিফুল আছে, টেস্টি আছে, প্রেসাস আছে, তাহলে আমরা তাকে প্রথমে বিউটিফুল লিখবো। রাইট? যেটা থাকবে তাকে লিখবো, যে থাকবে না সেটা বাদ। কিন্তু যদি এই ধরনের অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা এই ক্রম বা এই অর্ডার অনুসারে তাদেরকে সাজিয়ে লিখবো। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট, নাম্বার 4, সাইজ। সাইজ বলতে যেমন হিউজ, বিশাল, টাইনি, ক্ষুদ্র, বিগ, বড়, স্মল, লং এই ধরনের শব্দ থাকলে আমরা তাকে 4th পজিশনে লিখবো। নেক্সট, এজ। অর্থাৎ নিউ, ওল্ড, অ্যানসিয়েন্ট, ইয়ং এই ধরনের শব্দ থাকলে তাকে আমরা 5ম, 5th পজিশনে লিখবো। নেক্সট, 6 নম্বর হচ্ছে শেপ, অর্থাৎ আকৃতি, যেমন স্কোয়ার, রাউন্ড, সার্কেল, ট্রায়াঙ্গুলার ইত্যাদি ইত্যাদি। নেক্সট, কালার। গ্রে, পার্পল, ডিপ ব্লু, ব্ল্যাক ইত্যাদি যদি থাকে, তাহলে তাকে আমরা 7th পজিশনে লিখবো। নাম্বার 8, অরিজিন, অর্থাৎ উৎপত্তি, যেমন ইন্ডিয়ান, ইটালিয়ান, স্প্যানিশ, চাইনিজ ইত্যাদি। নাম্বার 9, ম্যাটেরিয়াল, অর্থাৎ কী থেকে তৈরি হয়েছে, যেমন সিল্ক, কটন, জুট, উডেন, গ্লাস ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড ফাইনালি নাম্বার 10 হচ্ছে পারপাস অর কোয়ালিফায়ার, যেমন স্পোর্টস ইউনিফর্ম, ডেনিম শার্ট, জুট শাড়ি, পেন্টিং ব্রাশ এই ধরনের কোনো শব্দ থাকলে তাকে আমরা 10th পজিশন অর্থাৎ সব শেষে লিখবো। এই তালিকাটির একটি স্ক্রিনশট নিয়ে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। রাইট? তাহলে আবার লক্ষ্য করো, এই যে আমরা তালিকাটি দেখতে পাচ্ছি, এই ধরনের অ্যাডজেক্টিভ যেখানে থাকবে, এমনটা বাধ্যকতা নেই যে 10 ধরনেরই অ্যাডজেক্টিভ থাকতে হবে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, কিন্তু আমরা এই ক্রম অনুসারে তাকে সাজাবো। যেটা থাকবে তাকে লিখবো, যে থাকবে না সেটা বাদ। রাইট? বোঝা গেল? তাহলে নাম্বার 1 ডিটারমিনার, নাম্বার 2 কোয়ান্টিটি, নাম্বার 3 অপিনিয়ন, নাম্বার 4 সাইজ, নাম্বার 5 এজ, নাম্বার 6 শেপ, নাম্বার 7 কালার, নাম্বার 8 অরিজিন, নাম্বার 9 ম্যাটেরিয়াল, অ্যান্ড নাম্বার 10 পারপাস অর কোয়ালিফায়ার। এবারে অপশনগুলিকে লক্ষ্য করো। আমরা অপশনগুলি যদি দেখি, তাহলে আমরা এখানে 3টি শব্দ পাচ্ছি, লং, ব্ল্যাক আর বিউটিফুল। আচ্ছা, লং এটা কি? সাইজ। আচ্ছা, ব্ল্যাক কালার,
আর বিউটিফুল এটা হচ্ছে অপিনিয়ন। আর এখানে আমরা তিন ধরনের অ্যাডজেক্টিভ পাচ্ছি, সাইজ, কালার আর অপিনিয়ন। আর আমরা অর্ডার অফ অ্যাডজেক্টিভটা যদি আবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই তিনটি অ্যাডজেক্টিভের মধ্যে প্রথমে অপিনিয়ন আসবে, তারপরে সাইজ আসবে আর সবশেষে কালার আসবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বিউটিফুল লং ব্ল্যাক, রাইট? বোঝা গেল? তাহলে দ্য গার্ল ইজ ওয়ারিং বিউটিফুল লং ব্ল্যাক ড্রেস, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্রুশিয়াল। এই কনসেপ্ট সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, তাই তোমরা অর্ডার অফ অ্যাডজেক্টিভ এটির স্ক্রিনশট নিয়ে রাখবে। আর 2-3 বার যদি একটু চোখ বুলিয়ে নাও তাহলে দেখবে খুব সহজে এটি আমাদের মনে থেকে যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, রাইট? চলো তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন আমরা জাম্প করি। তার আগে বলি, তোমরা যারা এখনো ভিডিওটি লাইক করো নি, ভিডিওটিকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা ইউজফুল মনে হচ্ছে কিনা। আচ্ছা, আমি এত বারবার লাইক করার কথা কেন বলছি? এই জন্যই বলছি যে ভিডিওতে যদি লাইক হয় তাহলে ভিডিওটার যে ইমপ্রেশন সেটা বেড়ে যায়, অর্থাৎ ইউটিউব ভিডিওটাকে আরো অনেকের কাছে ছড়াতে শুরু করে। আর যত ছড়াবে তত মানুষের কাছে এটা পৌঁছাবে, আর যত মানুষের কাছে পৌঁছাবে তারা আরো উপকৃত হবে। আর মানুষ হিসাবে আমাদের এটা নৈতিক দায়িত্ব একে অপরের উপকার করা। চলো তাহলে এবার কোশ্চেন নাম্বার 57 দেখি। এবার আমরা কি দেখতে পাচ্ছি? আই উইল সেন্ড ইট টু ইউ ড্যাশ আই গেট দ্য মানি। অপশনস আনটিল, আনলেস, ইন কেস, অ্যাজ সুন অ্যাজ। আবার ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে? চলো আগে অপশনে দেওয়া শব্দগুলির ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিই। আনটিল এই শব্দটি সময়ের বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আনটিল মানে কি? যতক্ষণ না, রাইট? যেমন যতক্ষণ না তুমি এসছো আমি এখানে অপেক্ষা করব, তাহলে আই উইল ওয়েট হিয়ার আনটিল ইউ কাম। তাহলে আনটিল যতক্ষণ না। আচ্ছা, ক্লিয়ার? আর আনলেস শর্ত বোঝাতে ব্যবহার করা হয়, যেমন আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সাম। ক্লিয়ার? তাহলে আনলেস শর্ত বোঝাতে ব্যবহার করা হয়। আনলেস মানে কি? যদি না। আর আনটিল সময়ের বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়, কিন্তু আনটিল মানে কি? যতক্ষণ না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আনটিল আর আনলেস এই শব্দ দুটিও নাবাচক অর্থ প্রকাশ করে, তাই এই শব্দগুলির পরে আর অন্য কোনো নাবাচক শব্দ ব্যবহার করা যাবে না। পয়েন্ট নাম্বার 2, আনটিল এবং আনলেসের আগের অংশটি যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আনলেস এবং আনটিলের পরের অংশটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। লক্ষ্য করো, আই শ্যাল ওয়েট হিয়ার আনটিল ইউ কাম। লক্ষ্য করো, আনটিল ইউ কাম প্রেজেন্ট ইনডিফিনিট। আবার নিচে লক্ষ্য করো, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সাম। তাহলে ইউ উইল নট পাস দ্য এক্সাম ফিউচার ইনডিফিনিট। তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড, ইউ স্টাডি সাবজেক্ট ভার্ব 1, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে মনে থাকবে কি বললাম? আনলেস মানে যদি না, আনটিল মানে যতক্ষণ না। এই দুটি শব্দই নাবাচক, এদের পরে আর অন্য কোনো নাবাচক শব্দ ব্যবহার করা যায় না। আর পয়েন্ট নাম্বার 2, আনটিল এবং আনলেসের আগের অংশটি অর্থাৎ আনলেস এবং আনটিল ছাড়া বাকি অংশটি যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আনলেস এবং আনটিলের পরের অংশটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। বোঝা গেল? আচ্ছা, ইন কেস মানে যদি, এটাও শর্ত বোঝাতে ব্যবহার করা হয়। আর সবশেষে আছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্রই বা যত দ্রুত। তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো, আই উইল সেন্ড ইট টু ইউ, আমি এটা তোমাকে পাঠিয়ে দিব বা তোমার কাছে পাঠিয়ে দিব, ড্যাশ আই গেট দ্য মানি। তাহলে এখানে আনটিল আই গেট দ্য মানি, আনলেস আই গেট দ্য মানি, ইন কেস কোনটা হবে? অফকোর্স এখানে অ্যাজ সুন অ্যাজ হবে, অর্থাৎ আমি টাকা পাওয়া মাত্রই তোমার কাছে এটি পাঠিয়ে দিব। বোঝা গেল? 100%। তাহলে চলো এবার নেক্সট কোশ্চেন নাম্বার 58। মাই ড্যাড লাইকস কফি বাট আই প্রিফার টি ড্যাশ কফি। অপশনস দেন, টু, বাই। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো কোনটা উত্তর হবে। আচ্ছা, ভাবা হয়ে গেছে? আচ্ছা, এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা কি? ল্যাটিন অ্যাডজেক্টিভস। আচ্ছা, ল্যাটিন অ্যাডজেক্টিভস কি? আর ল্যাটিন অ্যাডজেক্টিভস চেনার খুব সহজ উপায় হচ্ছে কি, যে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভগুলোর শেষে ও আর থাকে। এটা আমরা ডিগ্রি ক্লাসে জানতে পেরেছি, ডিগ্রি ক্লাসে আমি এটি বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম, রাইট? আচ্ছা চলো এখানে একটু আমরা আলোচনা করেই নিই। আমরা কি বললাম যে ল্যাটিন অ্যাডজেক্টিভ ওই অ্যাডজেক্টিভগুলি যাদের শেষে জেনারেলি ও আর থাকে, যেমন সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আউটেরিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র ইত্যাদি ইত্যাদি, রাইট? কিন্তু মনে রাখতে হবে এই ল্যাটিন অ্যাডজেক্টিভসের মধ্যে আর দুটি অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে প্রিফার আর প্রিফারেবল। প্রিফার আর প্রিফারেবল এদের শেষে ও আর নেই, কিন্তু এরাও ল্যাটিন অ্যাডজেক্টিভ। আচ্ছা, ল্যাটিন অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, এরা সবসময় কম্পারেটিভ, এদের পজিটিভ ফর্ম হয় না। আর নাম্বার 2, এদের পরে সবসময় টু ব্যবহার করতে হয়, দেন নয়। বোঝা গেল? সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, ঠিক তেমনি প্রিফার টু আর প্রিফারেবল টু। পয়েন্ট ক্লিয়ার? তাহলে এবারে লক্ষ্য করো, আই প্রিফার টি ড্যাশ কফি। তাহলে প্রিফার কি শিখলাম আমরা? প্রিফার টু, অফকোর্স। তাহলে এখানে টু ব্যবহার করতে হবে। তাহলে আই প্রিফার টি টু কফি। আচ্ছা, প্রিফার মানে কি? অধিক পছন্দ করা বা বেশি পছন্দ করা। তাহলে আমরা যেটা বেশি পছন্দ করি প্রিফারের পরে সেই শব্দটি ব্যবহার করব, তারপরে টু ব্যবহার করব, আর যার থেকে বেশি পছন্দ করি সেই নাউন বা প্রোনাউনটিকে আমরা তারপরে ব্যবহার করব। যেমন আমি মাছ থেকে মাংস বেশি পছন্দ করি, তাহলে কি বেশি পছন্দ করি? মাংস। তাহলে আই প্রিফার মিট, তারপরে টু। আচ্ছা, কার থেকে? মাছ থেকে, তাহলে ফিশ। তাহলে আই প্রিফার মিট টু ফিশ। ক্লিয়ার হলো?
100%। তাহলে আমরা কি জানলাম যে প্রিফার পরে টু ব্যবহার করতে হয় আর প্রিফারেবল থাকলেও তারপরে টু ব্যবহার করতে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 59, while she was singing her friends dash dancing, options are, where, have been, had been। ভিডিওটিকে পজ করো, আবার ভাবো কোনটা উত্তর হবে। ভাবা হয়ে গেছে। আচ্ছা লক্ষ্য করো তো, while she was dancing আমরা কি জানি, was where past continuous, রাইট? এটা past tense এর হেল্পিং ভার্ব। তাহলে যেহেতু বাক্যটি past tense এ আছে তাহলে অফকোর্স পরের বাক্যটিও past tense এ হতে হবে। তাহলে এখানে আর আর have been এমনিতেই বাদ, রাইট? কারণ আর আর have been এটা প্রেজেন্টের হেল্পিং ভার্ব। তাহলে এবার থাকলো কি, where আর had been। আচ্ছা had been কখন ব্যবহার করতে হয়? অর্থাৎ কোনো কাজ কিছু সময় ধরে চলমান অবস্থায় আছে এরকম ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়, রাইট? যেমন আমরা একটু আগেই জেনেছিলাম, আমি সকাল থেকে পড়ছি, ছেলেটি 3 ঘন্টা ধরে খেলছে। তাহলে কোনো কাজ কিছু সময় ধরে চলমান অবস্থায় আছে, এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আচ্ছা এই বাক্যটিতে সময়ের বর্ণনা দেওয়া নেই, তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়। আচ্ছা এটা যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয় তার আরেকটা প্রমাণ হচ্ছে while এর ব্যবহার। আমাদেরকে while সম্পর্কে জানতে হবে। কোনো কাজ চলাকালীন এই ধরনের অর্থ বোঝাতে while ব্যবহার করা হয়। যেমন পড়তে পড়তে কথা বলবে না, তাহলে ডোন্ট টক while রিডিং। তাহলে কোনো কাজ চলাকালীন এই ধরনের অর্থ বোঝাতে while ব্যবহার করা হয়। আবার একই সময় যদি দুটি কাজ চলমান অবস্থায় থাকে তাহলে ওই ক্ষেত্রেও while ব্যবহার করতে হয়। যেমন যখন তুমি খেলছিলে তখন আমি ঘুমাচ্ছিলাম, while you were playing I was sleeping। তাহলে লক্ষ্য করো, তুমি খেলছিলে আর আমি ঘুমাচ্ছিলাম, দুটো কাজ একই সময়ে হচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা while ব্যবহার করব, রাইট? তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো, while she was singing her friends dash dancing, যখন সে গান গাইছিল তার বন্ধুরা নাচছিল। তাহলে গান গাওয়া আর নাচা একই সময়ে ঘটছে। আচ্ছা দুটো কাজ যদি একই সময়ে ঘটে এর একটা ইংলিশ আছে জানো, সাইমুলটেনাসলি। সাইমুলটেনাসলি মানে হচ্ছে একই সময়ে, ক্লিয়ার? তাহলে এবারে অপশনটি লক্ষ্য করো, কি হবে? 100% তোমরা বুঝে গেছো তখনই, where হবে। তাহলে while she was singing যখন সে গান গাইছিল, her friends were dancing তার বন্ধুরা তখন নাচানাচি করছিল, নৃত্য করছিল। ক্লিয়ার হলো? বোঝা যাচ্ছে? কোশ্চেন নাম্বার 60 তে আমরা কি দেখতে পাচ্ছি, because of incessant rain the flood water was dash heavily, অপশনস rising, raging, raised, raised। আবার ভিডিওটিকে পজ করো আর ভাবো কোনটা উত্তর হবে। আচ্ছা এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদের দুটি ভার্ব সম্পর্কে জানতে হবে, রাইজ আর রেজ। আচ্ছা রাইজ মানে ওঠা বা উদিত হওয়া, আর রেজ মানে হচ্ছে কোনো কিছুকে উঠানো বা কোনো কিছুকে তোলা, রাইট? আচ্ছা রাইজের ভার্ব ফর্মগুলি কি কি? রাইজ, রোজ, রাইজেন, রাইজিং, রাইজেস। আর রেজের ভার্ব ফর্মগুলি হচ্ছে রেজ, রেজড, রেজড, রেজিং, রেজেস। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি জানতে পারলাম, রাইজ মানে উঠা বা উদিত হওয়া। আচ্ছা এটা না ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ রাইজের পরে কোনো অবজেক্ট থাকবে না। আর রেজ মানে কোনো কিছুকে তোলা, তাহলে কোনো কিছুকে যেহেতু তোলা তাহলে রেজ ভার্বের পরে অবজেক্ট থাকবেই, 100%, রাইট? তাহলে বোঝা গেল কি বললাম, রাইজ মানে উঠা বা উদিত হওয়া, আর রেজ মানে হচ্ছে কোনো কিছুকে তোলা বা কোনো কিছুকে উঠানো। তাহলে এবারে প্রশ্নটি লক্ষ্য করো, দ্য ফ্লাড ওয়াটার ওয়াজ, আচ্ছা বৃষ্টির জল বা বন্যার জল নিজে বেড়ে গেছিল, ফুলে ফেপে উঠেছিল, নাকি কাউকে উঠিয়েছিল? অফকোর্স নিজে উঠেছিল। তাহলে কোনো কিছু নিজে উঠা বা উদিত হওয়া, অর্থাৎ এখানে অবজেক্ট নেই। তাহলে যেহেতু অবজেক্ট নেই তাহলে আমরা ওই ক্ষেত্রে কি বললাম, রাইজ হবে। আচ্ছা এবার যেহেতু ওয়াজ আছে মানে কন্টিনিউয়াস ফর্ম আইএনজি লাগাতে হবে, তাহলে রাইজের কন্টিনিউয়াস ফর্ম কি, রাইজিং। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর হবে রাইজিং। দ্য ফ্লাড ওয়াটার ওয়াজ রাইজিং হেভিলি। বোঝা গেল? 100%। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। So my dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. If you genuinely think that the class is helpful, please like the video, share it with your friends, and if you are new here, please subscribe the channel. And if you are watching this video on Facebook, please follow our Facebook page, right? So meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English grammar. Happy learning.